প্রথমত, যেহেতু আমরা এখন পর্যন্ত বিভিন্ন এই বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন, বিশ্লেষক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং আমরা এটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদেরকে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা অবশ্যই মনে করি, যেহেতু আমরা আইনগতভাবে এখানে কোনো বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক এখানে যদি না পাওয়ার অপশন নাই, কারণ আমার তো কোনো বাধা নাই। সো আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিক ভাবে হোক, অন্য যে কোনো ভাবে হোক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আর একটু আগে ভাই যেটা বললেন, এনসিপি এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে তাদের জায়গা থেকে নিজেদের ভিতরে বিভিন্ন বিশ্লেষণ করছে। আপনি দেখে জেনে থাকবেন যে ইলেকশন রিলেটেড পুরো বাংলাদেশের 300 আসনে আমাদের প্রথমে আসন ভিত্তিক একটা অ্যানালাইসিস করতে হয়, এরপরে প্রার্থী ভিত্তিক একটা অ্যানালাইসিস করতে হয়। অধিকাংশ প্রার্থী হয়তো দলের ভিতর হতে পারে, আবার দলের বাইরে থেকেও স্থানীয়ভাবে যোগ্য অনেক মানুষজন আছে যারা আসতে পারে। সো সামগ্রিক বিষয়ে আমাদের ওই বিষয়গুলো নিয়ে কাজ চলছে, আমাদের একটি টিম রয়েছে। আমরা আশা করছি যে এনসিপি এই জায়গায় যদি এমন হয় যে এটা শুধুমাত্র বিএনপি বা জামায়াত বা এরকম ব্যাপারটা নয়, আমাদের সাথে তাদেরই ওই কমিটমেন্টটা হতে পারে যাদের আগামীর বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে যার কমিটমেন্ট থাকবে। একটা বড় দল হলেই যে আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যাব, ব্যাপারটা এরকম নয়। যদি তারা ওই পরিবর্তনের কমিটমেন্টটা করে এবং সে অনুযায়ী কাজ করে, তাহলে এটা যে কারোর সাথে অ্যালায়েন্স হতে পারে। কিন্তু স্পেসিফিক এখনো কোনো নির্দিষ্ট দল নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করছি যে এই মাসের মধ্যে আমাদের এই যে আসন কেন্দ্রিক কাজ কিংবা আমাদের প্রার্থী কেন্দ্রিক যে কাজ, এই কাজগুলো শেষ হবে এবং আপনাদেরকে আমরা এই বিষয়ে স্পষ্ট একটা রোডম্যাপ দিতে পারবো। ঐক্যমত্য কমিশনে স্পষ্ট করে বলেছে আমাদের জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে উচ্চ কক্ষে পিআর চাই, নিম্ন কক্ষে পিআর এর পক্ষে আমরা এবার নই। আর উচ্চকক্ষে পিআর যদি চালু হয়, ঐক্যমত্য কমিশন এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত হয়েছে। সো এবার যদি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা পাই এবং উচ্চকক্ষে পিআর চালু হয়, এটার সফলতা ব্যর্থতা কার্যক্রম বাংলাদেশের সাথে প্রাসঙ্গিকতাই নির্ধারণ করবে যে আগামী যে সময়গুলো, সেই সময়গুলোতে উচ্চকক্ষটাই থাকবে কি থাকবে না, কিংবা উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষ আসবে কিনা, নাকি উচ্চকক্ষই বিলুপ্ত হয়ে যাবে। এক্ষেত্রে বিএনপির সাথে আমাদের অবস্থান আপনি মনে হয় দেখবেন যে উচ্চ কক্ষের ক্ষেত্রে সেম, তারা উচ্চ কক্ষতে একমত হয়েছে, আমরা একমত হয়েছি। তারা উচ্চ কক্ষে আসন ভিত্তিক আসন আনুপাতিক যে বিষয়টা, সেই ক্ষেত্রে মতামত দিয়েছে, আমরা পিআর এর ক্ষেত্রে মতামত দিয়েছি। সো এটা বিএনপির চাওয়া না চাওয়া বা এনসিপির চাওয়া না চাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যমত্য কমিশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে এবং তারা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই বিশেষ সময়ের বিশেষ একটা কমিশন। সো তাদের জায়গা থেকে আমরা ওই প্রতিফলনটাই চাই যেটা জনগণের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের জন্য ভালো। শুধুমাত্র একটা রাজনৈতিক দল চাওয়া না চাওয়ার উপর যদি তাদের সিদ্ধান্ত হয়, তাহলে তো তাদের কোনো স্পেশাল প্রয়োজন ছিল না। সো আমরা আশা করি যে এবারে উচ্চকক্ষে আমরা উচ্চকক্ষটি পাচ্ছি এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে পাবো, তাহলে আমরা একই সাথে উচ্চকক্ষের এক্সপেরিমেন্ট করতে পারলাম, একই সাথে পিআর এর একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। উপদেষ্টা পরিষদ প্রায় 23-24 জনের উপদেষ্টা মন্ডলী আছেন, প্রধান উপদেষ্টা আছেন। সবার ক্ষেত্রে এটা বলা হয়নি, কয়েকজনের ক্ষেত্রে তাদের বিভিন্ন আচরণ বা চিন্তা ভাবনা কথাবার্তা দেখে আমাদের এটা মনে হয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে কথাটা বলেছি। সেফ এক্সিট মানে এটা বোঝানো হয়নি যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। সেফ এক্সিট মানে এটা বোঝানো হয়েছে তারা কোনো মতে এই দায়িত্বটা শেষ করতে চায় একটা নির্বাচন দিয়ে। এটা তো একটা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টার চিন্তা ভাবনা হতে পারে না। একটা হাজারের অধিক মানুষ জীবন দিল, এত এত মানুষ রক্ত দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তারা অভ্যুত্থানের আগে এত বড় তাদের কোনো ত্যাগ নাই, কিন্তু বাংলাদেশের মানুষ যে আস্থা রেখে তাদেরকে দায়িত্বটা দিয়েছে,
এই 1 বছরে বা এই 1.5 বছরে তাদের ওইটুকু ত্যাগ স্বীকার করার জন্য তাদের প্রস্তুত থাকা উচিত। ওইটুকু আমরা তাদের কাছে বোল্ডনেস প্রত্যাশা করি, যে তাদের চিন্তা যেন শুধুমাত্র এটা না হয় যে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্ত নিলে কোন দল খুশি হবে, কোন দল খুশি হবে না, পরবর্তীতে হচ্ছে কোন দল আমার উপরে মনক্ষুণ্ণ হবে, কোন দল মনক্ষুণ্ণ হবে না, এই চিন্তা ভাবনাগুলো যেন না হয়ে বরং জনগণের অ্যাকচুয়াল আকাঙ্ক্ষা কোনটা, সেটা যদি কোনো একটা দলের বিপক্ষেও যায় এটা যায় আসে না, কারণ দল তো তার দলীয় এজেন্ডাকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু এই উপদেষ্টা মন্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনকে প্রাধান্য দিতে হবে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলোকে। তো সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে কোনো উপদেষ্টার কাজে, অ্যাকশনসে কিংবা কথায় এই জিনিসটা যেন না আসে যে কোনো মতে জাস্ট রুটিন ওয়ার্ক করে একটা নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে, বরং তাদের যেন এইটুকু বোল্ডনেস আমরা সবসময় প্রত্যাশা করি যে নির্বাচনের পূর্বে প্রত্যেকটা সিদ্ধান্তে তারা জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে, তা কোনো দলের বিপক্ষে গেলেও কোনো যায় আসে না। এত বড় একটা অভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট কাঠামো, এই কাঠামোর কয়েকজন ফ্যাসিস্টের পতন ঘটেছে বা পালিয়ে গিয়েছে বা দেশ ছাড়া হয়েছে, কিন্তু পুরো কাঠামোটা বিলুপ্ত হয়নি। এখন আমাদের আসলে লড়াইটা ওই কাঠামোটার বিরুদ্ধে, এবং ওই কাঠামোর নিচের লেয়ারের অধিকাংশ মানুষ ওই জায়গা আছে। তারা প্রত্যেকটা সময় আপনি যখন এটা পুনর্গঠন করতে চান, সংস্কার করতে চান, আপনি যখন লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে চান, তারা প্রত্যেক সময় এখানে বাধা হয়ে দাঁড়ায়, এবং এই বাধা দেওয়াটাকেই তারা তাদের সফলতা মনে করে। এবং তারা এই যে বাধা দিচ্ছে, এই রিপোর্টগুলো তারা তাদের ফ্যাসিস্টদের যে যারা ছিল জননী তাদের সিস্টেমে, তাদের কাছে পাঠায় এবং ক্রেডিট নেয়। সো আমাদের এখন লড়াইটা হচ্ছে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে, এবং সিস্টেমের নিচের লেয়ারে যারা আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে তারা এই ফ্যাসিস্ট কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত যেই ব্যক্তিরা ছিল তাদেরকে উচ্ছেদ করতে পারেনি, বরং তারা এখন ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে। কিভাবে? আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, তিনি তো ওই পদে আছেন, তার মানে অলরেডি তিনি পুনর্বাসিত। সো আমাদের আসলে এই লড়াইটা দীর্ঘ এবং এটা চালিয়ে যেতে হবে, এবং আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে, তারা যেন, ইভেন এটা এনসিপি এর মধ্যে অন্তর্ভুক্ত, আমরা যখন এটা বলি অনেকে শুধু বিএনপি মনে করে নেয়, অনেকে শুধু জামাত মনে করে নেয়, আমরা মনে করি সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব তাদের জায়গা থেকে যে কোনো সিস্টেমে, কোনো কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর নেগোসিয়েশনে যেন কোনো ফ্যাসিস্ট কাঠামোর সাথে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশ্রয় না পেয়ে যায়। আমরা বিশ্বাস করি যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব।